সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক এবং ওপেক প্লাস থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বলছে জাতীয় স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এটি একটি চমৎকার সিদ্ধান্ত, এতে তেলের বাজারে দাম কমে আসবে। ওপেক থেকে আরব আমিরাতের প্রস্থান তেলের বাজারে কী প্রভাব ফেলবে এবং এর ফলে আসলে কার লাভ হলো এবং কার ক্ষতি হলো, এর মাধ্যমে ওপেকের পতন ঘনিয়ে আসছে কিনা, আজ টিভিএস পডকাস্টে আমরা এসব বিষয়ে জানতে চাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের কাছে। সঙ্গে আছি আমি সজীব হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সজীব। আরব আমিরাতের প্রস্থানের মাধ্যমে ওপেক থেকে আরব আমিরাতের প্রস্থানের মাধ্যমে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, এই আরব আমিরাতের ওপেক থেকে চলে যাওয়াটা বিশ্ব অর্থনীতিতে ওভারঅল একটা বড় রকমের পরিবর্তন আনবে। কারণ ইউএই কিন্তু ওপেকের ফাউন্ডিং মেম্বারদের একটা 1967 সাল থেকে, এবং ওপেকের থার্ড লার্জেস্ট প্রডিউসার কিন্তু এই ইউএই। কিন্তু ইউএই যে সমস্যাটা এখানে হচ্ছিল যে তাদের $150 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট আছে প্রোডাকশন এক্সপান্ড করার জন্য, এবং তারা এটা ইরান যুদ্ধ যদি না হতো খুব স্বাভাবিকভাবেই তাদের যে এই যে ইনভেস্টমেন্টটা এক্সপানশনের, সেটা নিশ্চিতভাবেই তারা মার্কেটকে আরো গতিশীল করতে পারতো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইরান ওয়ারের ফলে তাদের যে প্রোডাকশনের এই ক্যাপাসিটিটার মানে ইউটিলিটিটা এখন খুবই কমে যাচ্ছে। এটা হলো একটা। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে ওপেকের যে প্রাইস ক্যাপিং আছে মেম্বারদের জন্য প্রোডাকশনের ক্ষেত্রে, সেটাও এই আরব আমিরাতের জন্য খুব একটা মানে স্বস্তিদায়ক জায়গা না। কারণ তারা মনে করে যে এই প্রাইস ক্যাপিং এর কারণে রাষ্ট্রগুলি একটা বড় রকমের রাজস্ব হারাচ্ছে। কারণ এইদিকে একদিকে সারা পৃথিবীতে এনার্জি ট্রানজিশন শুরু হয়েছে, ফসিল ফুয়েলের উপরে এক ধরনের যে বড় রকমের নির্ভরশীলতা ছিল সেই জায়গাতেও আস্তে আস্তে টানাপোড়েন শুরু হয়েছে। সুতরাং তারা মনে করে যে তাদের যে এখন এক্সিস্টিং প্রোডাকশন ক্যাপাসিটিটা আছে এটা যত তাড়াতাড়ি মার্কেটে পাঠানো যায় ততই ভালো, এবং সেই জন্য তারা মনে করে যে এই ইরান যুদ্ধের কারণে তাদের যে এই মুহূর্তে যে প্রোডাকশনের বিষয়টা, সেটা নিশ্চিতভাবে একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। এটা হলো একটা। আরেকটা বিষয় হলো যে যেহেতু তেলের দাম এখন মোটামুটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ফলে এই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কারণে ইউএই এখন প্রিপারেশন নিচ্ছে যে ইরান যুদ্ধ পরবর্তীকালীন সময়ে তেলের বাজারের জন্য। একটা হতে পারে যে তেলের বাজারে এক ধরনের ডিক্লাইন আসবে, ডিমান্ডের ক্ষেত্রে ডিক্লাইন আসতে পারে, সেইটা একটা বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে যে যত তাড়াতাড়ি এই হায়ার প্রাইস যেটা আছে এই হায়ার প্রাইসে যত সম্ভব বিক্রি করা যায় তত ভালো। সুতরাং তাদের এই দুটা লজিকই এখন কাজ করছে যে ইরান পরবর্তী সময়ে দাম অস্থিতিশীল হলে এবং এই মুহূর্তে যে দামের পিক, সেই পিক দামটাকে ব্যবহার করা। সুতরাং এগুলি সবকিছুই এখন একটা বার্তা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে যে আলটিমেটলি তেলের বাজারের যে জিও পলিটিক্সটা আছে এটা একটা নতুন দিকে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি একটি চমৎকার সিদ্ধান্ত। এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? না, আমার কাছে মনে হয় এটার পিছে দুটো বার্তা আছে। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভেনেজুয়েলার তেলের উপরে একটা এক ধরনের কর্তৃত্ব তৈরি করতে পেরেছে, সেই হিসেবে ভেনেজুয়েলাও এই পথে হাঁটবে, এবং সেই সাথে হয়তোবা আমরা সেন্ট্রাল এশিয়াতে কাজাকস্তানের মতো দেশ বা নাইজেরিয়ার মতো দেশগুলিকেও হয়তো একসময় ওপেকের বাইরে চলে যেতে দেখবো। সুতরাং সেই সব ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে প্রাইস ক্যাপিং এই বিষয়টা, যে কারণে ওপেককে অনেক সময় কার্টেল বলা হয়, এই কার্টেলের এক ধরনের যে আধিপত্য ছিল এটা খর্ব হবে। তো এটা হলো আপনার প্রাইস মেকানিজমকে এক ধরনের কন্ট্রোলের বাইরে নিয়ে আসা। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে যে ওপেকের যে বড় একটা রাষ্ট্র সৌদি আরব, তার যে একটা বড় ইনফ্লুয়েন্স আছে সেই ইনফ্লুয়েন্সের জায়গাটাতেও এক ধরনের উইকনেস চলে আসবে। কারণ ইউএই একটা যুক্তি বারবার দেয় যে ওপেক দাম কন্ট্রোল করার মতো অবস্থানে আছে, কিন্তু তাদের মার্কেট ম্যানেজ করার মতো স্ট্রাকচারাল ক্যাপাসিটি খুব একটা নাই, যে কারণে
ইরান পরবর্তী সময় বা ইরান ক্রাইসিস চলাকালীন সময়ে তারা যে বিশ্ব বাজার, সেই বাজারকে স্থিতিশীল রাখার মতো যথেষ্ট ক্যাপাসিটি ওপেক দেখাতে পারেনি। সেই কারণে আমার মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, যেহেতু তাদের ভেনেজুয়েলার সাথে একটা বড় রকমের সম্পর্ক তৈরি হয়েছে, এবং অন্যান্য যে মানে নন গালফ অয়েল প্রডিউসার আছে, তারাও যে এর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা খুব স্বাভাবিকভাবেই এই তেলের দামের স্থিতিশীলতা কিংবা তেলের দামকে কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। সেই হিসেবে আমার মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে সাধুবাদ জানিয়েছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ওপেক এর পতনের সূচনা হলো এর মাধ্যমে, সংযুক্ত আহ, আরব আমিরাতের প্রস্থানের মাধ্যমে ওপেক এর পতনের সূচনা হলো? এরপরে আপনি বলছেন নাইজেরিয়াও বের হয়ে যেতে পারে, এর আগে 2019 সালে কাতার বের হয়ে গেছে। আমার মনে হয় যে ওপেকের পতন হয়তো এই মুহূর্তে সরাসরি বলাটা খুব ডিফিকাল্ট, তবে নিশ্চিতভাবে ওপেকের যে একটা বড় রকম কর্তৃত্ব এবং বড় রকমের স্ট্রাকচারাল আধিপত্য ছিল, এটা বড় রকমের খর্ব হবে। কারণ এখানে আরেকটা বিষয় আছে যে দেখেন, এই যে ব্রেন্ট ক্রুড অয়েল, যেটা এই $117 ব্যারেলে বিক্রি হচ্ছে, মুশকিলটা হচ্ছে যে ইউএই তো এই $117 যে দাম, এটা সর্বোচ্চ ব্যবহার করতে পারছে না। যদিও তারা ফুজাইরা টার্মিনাল গালফ অফ ওমান দিয়ে এক্সপোর্ট করতে পেরেছে, কিন্তু সেটা তার অ্যাম্বিশনের সাথে মেলে না। নাইজেরিয়া, কাজাকস্তান, তাদেরও বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে এই ওপেকের যে উইকনেসটা, এটা খুব স্বাভাবিকভাবেই বিশ্ব জ্বালানি মুদ্রার ক্ষেত্রে কিছুটা স্বস্তি আনার সম্ভাবনা আছে, এবং এটার পরবর্তীতেই কিন্তু গোল্ডম্যান স্যাক্স তারা কিন্তু নতুন ফোরকাস্ট দিয়েছে ব্রেন্ট প্রাইসের ক্ষেত্রে। অর্থাৎ এই বছরের শেষ নাগাদ হয়তোবা এই $117 থেকে $90 নেমে আসা সম্ভব হবে, কারণ দেশগুলি যেহেতু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তারা তাদের প্রফিটেবিলিটির উপরে বেসিস করে দাম নির্ধারণ করবে, এবং এই দাম নির্ধারণ করলে খুব স্বাভাবিকভাবেই তারা ম্যাক্সিমাম মার্কেট প্রোডাকশনের জন্য যাবে, এবং প্রোডাকশনে গেলে স্বাভাবিকভাবেই আপনার সাপ্লাই বাড়লে পরে তো দাম ন্যাচারালি কিছুটা কমে আসবে। সৌদি আরব তখন কি করবে? সৌদি আরব যদি সংযুক্ত আরব আমিরাত এভাবে সাপ্লাই বাড়িয়ে দেয়, তখন সৌদি আরব কি ব্যবস্থা নিতে পারবে? আমার মনে হয় যে সৌদি আরবের ক্ষেত্রে এই মুহূর্তে যে খুব বড় রকমের অপশন আছে সেটাও না, কারণ সৌদি আরব এই পুরো কনফ্লিক্টের মধ্যে একটা বড় রকমের বিপদের মধ্যে আছে। ফলে তাদের জন্য এই ওপেক কেন্দ্রিক যে ডিপ্লোমেসিটা, সেটা হয়তো অনেকটাই গালফ কেন্দ্রিক হয়ে যাবে, এবং গালফ কেন্দ্রিক হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই সৌদি আরব এবং গালফ রাষ্ট্রগুলির নিজেদের যে প্রাইস কন্ট্রোলের মেকানিজম সেটার মধ্যে থাকবে, এবং সেই ক্ষেত্রে আমার ধারণা যে সৌদি আরবের যে ইনফ্লুয়েন্সটা ছিল যে গ্লোবাল মার্কেটে, সেই ইনফ্লুয়েন্সটা খুব স্বাভাবিকভাবেই কমে যাবে, এবং সেই ক্ষেত্রে আমার ধারণা যে তারাও সাধারণ বাজারের মতোই তাদের মুদ্রা, মানে অর্থাৎ তাদের যে জ্বালানি মূল্য সেটাকে নির্ধারণ করবে। তাছাড়া হয়তোবা সৌদি আরবের ক্ষেত্রে খুব বেশি অপশন এখানে আর নাই। তবে যে জিনিসটা ইন্টারেস্টিং, যে এইটার বাংলাদেশের জন্য কিন্তু একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছে, কারণ এখন বাংলাদেশের জন্য উচিত হবে যে ইউএইর সাথে খুব গুরুভাবে বাইল্যাটারাল, লং টার্ম বাইল্যাটারাল এনার্জি সাপ্লাই এগ্রিমেন্ট করা, পার্টিকুলারলি অ্যাডনকের সাথে, যেটা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। তাহলে যেটা হতে পারে যে বাংলাদেশের যে স্পট মার্কেটের উপরে বা এই যে কার্টেল মেডিয়েটেড প্রাইসিং আছে, সেইটার উপরে একটা নির্ভরশীলতা কমে যাবে, এবং আমার ধারণা সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ একটা বড় রকমের সুবিধা পেলেও পেতে পারে। তবে এখানে একটু কশনারি বিষয় অবশ্যই থাকে, কারণ ইউএই বের হয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এক ধরনের পলিসি হিসেবে অনেকেই চিন্তা করে থাকেন, যদিও সেই আর্গুমেন্টটা খুব বড় জি, জি, রকমের অনেকেই জোরালো বলছেন না। যে, অনেক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে গোপন চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে গোপন চুক্তির মাধ্যমে বের হয়ে যাওয়া গেল কিনা, এরকম একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে।
না, এখানে প্রশ্নটা হলো যে অ্যাব্রাহাম অ্যাকর্ডের কারণে। অ্যাব্রাহাম অ্যাকর্ডের যে ইউএই ইসরায়েল ইউএস রিলেশনশিপ, সেই জায়গাতে খুব স্বাভাবিকভাবেই এটাকে অনেকে অ্যাব্রাহাম অ্যাকর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন, কিন্তু এটা যদি খেয়াল করা হয় যে ইউএই এই ওপেক প্লাস থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকদিন আগে থেকেই তোড়জোড় শুরু করেছে। সুতরাং সেই জায়গাতে যেহেতু এই ধরনের একটা পারসেপশনগত রিস্ক আছে, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য একটু সাবধানতা অবলম্বন করাটা জরুরি হবে। তবে আমার কাছে মনে হয় যে এরপরেও এই এই যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্ল্যানিং, যেটা বাংলাদেশের এই মুহূর্তে একটা বড় দুর্বলতা, এবং ইউএইর যে প্রোডাকশন বাড়ানোর যে একটা প্রস্তুতি হচ্ছে, মানে যুদ্ধ পরবর্তী সময়ে, সেইটাকে আমার মনে হয় বাংলাদেশের কাজে লাগানোটা খুবই জরুরি হবে। অন্ততপক্ষে 30 থেকে 60 দিনের বাফার রিজার্ভ তৈরি করতে গেলে এই রিডিউস প্রাইসে ইউএই এর কাছ থেকে এখনই নেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করাটা খুব জরুরি হবে। স্যার, তেলের বাজারে যে এই বিশৃঙ্খলাটা তৈরি হতে পারে, এটা কি প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে বা সারা বিশ্বে? যে কারণে আজকে ইরান একটা কথা বলেছে যে এই গালফ অঞ্চলে একটা নতুন পলিটিক্স বা জিও পলিটিক্স তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এখন যে একটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তেল ব্যবস্থা ছিল বা জ্বালানি ব্যবস্থা ছিল, সেটা থেকে খুব স্বাভাবিকভাবেই বিশ্ব এখন অল্টারনেটিভ চিন্তা করবে, এবং পার্টিকুলারলি যদি আমরা আমাদের আশেপাশের দেশগুলিতেও দেখি, ভারত বলেন, পাকিস্তান বলেন, কিংবা চীন, সবাই কিন্তু এখন এনার্জি ট্রানজিশনের দিকে যাচ্ছে, এবং সেই সাথে এক্সিলারেটেড এনার্জি ডাইভার্সিফিকেশনের দিকেও তারা যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এটা মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য বা অর্থনীতিকে কিছুটা শ্লথ হলেও করে দিবে। সুতরাং সেই জায়গা থেকে ইউএই কিভাবে, দুঃখিত, মানে গালফ দেশগুলি বেরিয়ে আসবে, প্ল্যানিং বা অর্থনৈতিক স্ট্র্যাটেজিগুলি কি হবে সেটা এখনো পরিষ্কার না। ফলে সরাসরি বলাটা খুব আর্লি হয়ে যাবে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বড় রকমের ধস আসবে। তবে মানে খুব স্বাভাবিকভাবে স্লো হবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। মানে দামের যে বিষয়টা, এই সংযুক্ত আরব আমিরাত যখন সাপ্লাইটা বাড়িয়ে দিবে, তখন তো দামটা অটোমেটিক কমে যাবে, এবং ওপেক এটাকে কিভাবে মানে সামাল দিবে, কি হবে না হবে, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার কাছে মনে হয় যে ওপেকের এই মুহূর্তে কোন রকমের স্ট্র্যাটেজি ক্লিয়ারলি নাই, কারণ এই ঘটনাটা খুব স্বাভাবিক, খুব দ্রুত ঘটছে তো, এবং সেই সাথে ইরান যুদ্ধের গতি প্রকৃতির ব্যাপারেও এখনো খুব বেশি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই। সুতরাং ওপেকের ক্ষেত্রে এখন স্ট্র্যাটেজিটা কি হবে, সেটা আসলে ওপেক রাষ্ট্রগুলির বৈঠকের পরবর্তীতে জানা যাবে। টিবিএস এর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।